আসসালামু আলাইকুম। এখন আমরা ফরেনসিক মেডিসিনের আরও একটি চ্যাপ্টার শুরু করব, সেটি হলো মেডিকো লিগ্যাল অটোপসি। তো আজকের এই ভিডিওতে আমরা অটোপসি রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলো সম্পর্কে জানব। তো প্রথমে আমরা এখানে যে জিনিসটা দেখব, এখানে অটোপসির আরও কিছু নাম দেওয়া আছে। যেমন অটোপসি যে জিনিস, নেক্রোপসিও সেম জিনিস, এবং পোস্টমর্টেম এক্সামিনেশন সেম জিনিস। সো আমাদের অপশনে যদি অটোপসি ছাড়াও এগুলো দেওয়া থাকে তাহলে আমাদের বুঝতে হবে এখানে আমাদেরকে পোস্টমর্টেম বা অটোপসির কথা বলা হয়েছে। এখন প্রথমে আমরা এখানে যেটা দেখব সেটা হলো ডিফাইন অটোপসি। অটোপসির যে ডেফিনেশন আছে সেটা সম্পর্কে আমরা জানব। তো অটোপসির যে ডেফিনেশনটা, এটা যদি আমরা বলি, অটোপসি মে বি ডিফাইন্ড অ্যাজ এক্সটেন্সিভ অ্যান্ড ইলাবোরেটেড ইনভেস্টিগেটিভ এক্সামিনেশন। তার মানে এটা কি এক্সটেন্সিভ এবং ইলাবোরেটেড একটা এক্সামিনেশন অফ এ ডেড বডি। কীভাবে করা হবে? বোথ ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি। কেন করা হবে? টু ফাইন্ড আউট দ্য কজ অফ ডেথ, ম্যানার অফ ডেথ অ্যান্ড টাইম ইলেপসড সিন ডেথ ফর আইডেন্টিফিকেশন। তাহলে এখানে আমি কি বললাম? এখানে মূলত অটোপসিটা মূলত কি, এটা একটা এক্সটেন্সিভ অ্যান্ড ইলাবোরেটেড এক্সামিনেশন, যেটা কোথায় করা হবে? যেটা একটা ডেড বডিতে করা হবে। ডেড বডির এক্সটার্নালিও করা হবে, ইন্টারনালিও করা হবে। এবং এটা কেন করা হবে? করা হবে কজ অফ দ্য ডেথ বের করার জন্য, ম্যানার অফ দ্য ডেথ বের করার জন্য, এবং টাইম সিন্স ডেথ। এই জিনিসগুলো বের করার জন্য আমরা যে এক্সামিনেশনটা করে থাকি সেটাকে আমরা অটোপসি বলে থাকি। সো অটোপসির এর ডেফিনেশনটা 100% ইম্পর্টেন্ট। এটা আমাদের পরীক্ষাতে রিটেন বলি, ভাইভা বলি, দুই জায়গার জন্যই এটা ইম্পর্টেন্ট। নেক্সট আমরা এখানে যেটা দেখবো সেটা হলো আমাদের অটোপসির কি টাইপস আছে, টাইপস অফ অটোপসি। তো অটোপসির যে টাইপসগুলো আছে এখানে প্রথমে হলো মেডিকো লিগ্যাল অটোপসি। মেডিকো লিগ্যাল অটোপসিটা হলো কম্পালসারি বাই ল। ধরা যাক একটা মানুষ খুন হয়েছে, তাকে মার্ডার করা হয়েছে, অথবা একটা হ্যাঙ্গিং কেস, পয়জনিং কেস, ওই কেসগুলোর ক্ষেত্রে অটোপসি করাটা হলো মাস্ট। এখন এই যে কেসগুলো আছে যেগুলো কম্পালসারি বাই ল, তাদেরকে আমরা বলি মেডিকো লিগ্যাল অটোপসি। নেক্সট এখানে আছে ক্লিনিক্যাল বা প্যাথোলজিক্যাল অটোপসি। ক্লিনিক্যাল এবং প্যাথোলজিক্যাল অটোপসির ক্ষেত্রে আমাদেরকে যেটা মনে রাখতে হবে, ক্লিনিক্যাল প্যাথোলজিক্যাল অটোপসির ক্ষেত্রে আমাদের যার বডিটাকে আমরা অটোপসি করব তার রিলেটিভের মাস্ট এখানে কনসেন্ট নিতে হবে। আর মেডিকো লিগ্যাল অটোপসির ক্ষেত্রে আমার এখানে একটা ইনকোয়েস্ট পেপার আসবে। ইনকোয়েস্ট পেপার আসবে কার থেকে? এখানে পুলিশ অথবা ম্যাজিস্ট্রেটের থেকে আমার কাছে একটা কি আসবে? প্রি রিকুইজিশন পেপার বা প্রি রিকুইজিশন পেপার আসবে, ইনকোয়েস্ট পেপার আসবে। কিন্তু এই যে ক্লিনিক্যাল অটোপসি, এক্ষেত্রে আমি কি করতে হবে? রুগীর যে আত্মীয় স্বজন আছে, রিলেটিভ আছে, রিলেটিভে আমাকে যদি অনুমতি দেয় যে তার উপরে অটোপসি করার জন্য, তার কজ অফ দ্য ডেথ অথবা ম্যানার অফ দ্য ডেথ এগুলো বের করার জন্য আমাকে যদি অনুমতি দেয়, তখন ওই ক্ষেত্রে আমরা যে অটোপসিটা করে থাকি সেটা হলো ক্লিনিক্যাল অটোপসি। এটা কোনো ম্যান্ডেটরি বাই ল না, কম্পালসারি বাই ল না। এটা হলো রুগীর রিলেটিভ যদি চাই সেক্ষেত্রে করতে পারি। আর আরেকটা হলো অ্যানাটমিক্যাল অটোপসি। অ্যানাটমিক্যাল অটোপসিটা কি? এটা হলো যখন আমরা এই যে ফার্স্ট ইয়ারে অ্যানাটমিতে যখন আমরা ক্যাডাভার নিয়ে পড়ি, ওই ক্যাডাভারের উপরে যে অটোপসিটা করা হয় সেটাই হলো অ্যানাটমিক্যাল অটোপসি। আর অ্যানাটমিক্যাল অটোপসিটা করার জন্য কার থেকে অনুমতি নিতে হয়? অ্যানাটমিক্যাল অটোপসির জন্য গভর্নমেন্ট থেকে অনুমতি নিতে হয়। তাহলে এখানে আমি কি বললাম? মেডিকো লিগ্যাল অটোপসির জন্য কার থেকে অনুমতি নিব আমরা? পুলিশ অর ম্যাজিস্ট্রেট। প্যাথোলজিক্যাল বা ক্লিনিক্যাল অটোপসির ক্ষেত্রে কার থেকে অনুমতি নিতে হবে? রিলেটিভ থেকে, রিলেটিভ থেকে। আর অ্যানাটমিক্যাল অটোপসি গভর্নমেন্ট থেকে আমাকে অনুমতি নিতে হবে। সো দিস আর দ্য ফ্যাক্ট রিগার্ডিং টাইপ অফ অটোপসি। নেক্সট তাহলে আমরা যদি মুভ অন করি, আমরা যেটা দেখতে পাবো সেটা হলো অবজেক্টিভ অফ অটোপসি। অটোপসি আমরা কেন করি? এইমস অর অবজেক্টিভ অফ অটোপসি। তো এটার অনেকগুলো কজ আমরা ডেফিনেশনে পড়ে ফেলছি। যেমন কজ অফ দ্য ডেথ, কজটা কি ন্যাচারাল না আনন্যাচারাল সেটা জানার জন্য। ম্যানার অফ দ্য ডেথ, এই যে রুগীটা মারা গেল সেটা কি অ্যাক্সিডেন্টাল ছিল না সুইসাইডাল না হোমিসাইডাল, এটা জানার জন্য। নেক্সট হলো গিয়ে টাইম সিন্স ডেথ, মৃত্যুর পরে কতক্ষণ সময় হয়ে গেল। নেক্সট হলো হাউ দ্য ইঞ্জুরি ওকার, ইঞ্জুরিটা কেমনভাবে হয়েছে। ধরা যাক একটা মানুষকে কোনোভাবে কেউ স্টেবন করলো, এখন এটা কি ব্লান্ট নাকি শার্প ওয়েপন দ্বারা হয়েছে, এই জিনিসটা বের করার জন্য আমরা কি করে থাকি? এই যে হাউ দ্য ইঞ্জুরি ওকার, এই জিনিসটা দেখার জন্য। আইডেন্টিফিকেশন, আমরা অটোপসির মাধ্যমে কি করতে পারি? একটা আনআইডেন্টিফাইড বডি যদি আমাদের কাছে আসে সেটার আইডেন্টিফিকেশন আমরা করতে পারি। এছাড়াও এখানে কি করতে পারি? ফিজিক্যাল এভিডেন্সগুলো আমরা কালেক্ট করতে পারি। অটোপসির মাধ্যমে আমরা কি করতে পারি? বিভিন্ন ধরনের ফিজিক্যাল এভিডেন্স কালেকশন করতে পারি, যেটা পরবর্তীতে আমাদের আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে হেল্প করে। এছাড়া রিটেইন রিলেভেন্ট অর্গান, ধরা যাক একটা পয়জনিং এর কেস আছে, পয়জনিং এর কেসের ক্ষেত্রে আমরা স্টোমাক কন্টেন্টগুলোকে মাস্ট বি কি করতে হবে? আমাদের এখানে স্টোর করতে হবে। সো রিটেইন রিলেভেন্ট অর্গান। এছাড়াও নিউবর্ন ইনফ্যান্টের ক্ষেত্রে এই যে লাইভ বার্থ, বায়াবিলিটি, স্টিল বার্থ, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো বোঝার জন্য আমরা কি করতে পারি? নিউবর্নের ক্ষেত্রে আমরা অটোপসি করতে পারি। ধরা যাক একটা বাচ্চা জন্ম নিল, জন্মের পরে দেখা গেল সে মারা গেছে। এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে যে বাচ্চাটা কি জন্মের পরে মারা গেছে, না ডেলিভারির সময় মারা গেছে, না মায়ের পেটে মারা গেছে। তো মায়ের পেটে মারা গেলে এটা আমরা ম্যাসারেশন দেখে ইজিলি বুঝে ফেলতে পারি। কিন্তু ডেলিভারির সময় মারা গেছে নাকি জন্মের পরে মারা গেছে, এই জিনিসটা বোঝার জন্য তখন যদি অটোপসি করা হয়, অটোপসির মাধ্যমে আমরা এই দুটো জিনিস ডিফারেন্সিয়েট করতে পারি। এছাড়া কি করা যায়? ওয়েপন এবং পয়জন, এই যে যেটা বললাম, একটা পয়জন যদি হয় সেক্ষেত্রে আমরা স্টোমাক কন্টেন্টগুলো নিতে পারি, এবং এখানে স্টোমাক কন্টেন্টকে অ্যানালাইসিস করার মাধ্যমে আমরা এখানে ডিফারেন্সিয়েট করতে পারি যে এটা কোন পয়জন দ্বারা এই যে ফ্যাশনটা কি হলো, মারা গেল। সো দিস আর দ্য অল থিং অ্যাবাউট দ্য অবজেক্টিভস অফ
মেডিকো-লিগ্যাল অটোপসি। নেক্সট আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হলো অটোপসির ক্ষেত্রে আমি একজন ডাক্তার, আমি এখন একটা অটোপসি পারফর্ম করব। সো ওই অটোপসি পারফর্ম করার জন্য আমার কি কি জিনিস লাগবে, যে জিনিসগুলো লাগবে সেগুলোকে বলা হয় প্রিরিকুইজিশন। প্রিরিকুইজিশন অফ অটোপসির মধ্যে একটা চালান লাগবে, মাস্ট। চালানটা কার থেকে আসবে? অথরাইজড পার্সন থেকে আসবে। অথরাইজড পার্সনকে পুলিশ, ম্যাজিস্ট্রেট। এই চালানের মধ্যে আমার এই যে পেশেন্টটা আছে, পেশেন্টটাকে কোথায় পাওয়া গেছে, কিভাবে পাওয়া গেছে, তার আত্মীয় স্বজন বা যারা দেখছে তাদের থেকে কি ইনফরমেশন পাওয়া গেছে, এই জিনিসগুলোর বিস্তারিত চালানে থাকবে। নেক্সট হলো এখানে একটা ইনকোয়েস্ট রিপোর্ট থাকবে, ইনকোয়েস্ট রিপোর্টের একটা কপি থাকবে। নেক্সট এখানে আইডেন্টিফিকেশন অফ ডিজিজ বাই দ্য অ্যাকম্পানি পুলিশ অফিসার। পুলিশ অফিসার এসে আমাকে এই যে পেশেন্ট আছে সেটাকে আইডেন্টিফাই করে দিবে, অথবা এখানে আইডেন্টিফিকেশন কোনো মার্ক আমাকে দেখাই দিবে। নেক্সট এখানে একটা মর্চুয়ারিটি বা মর্গ লাগবে, এছাড়া অথরাইজড পার্সন লাগবে। অথরাইজড পার্সন কারা? অথরাইজড পার্সন হলো এনি মেডিকেল অফিসার রেজিস্টার্ড উইথ বিএমডিসি, মানে যে কোনো ডাক্তারের কথা বললো। এছাড়া এখানে লাইট লাগবে, অটোপসি আমরা সবসময় ন্যাচারাল ডে লাইটে করতে হবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা দেখে নিলাম, এগুলো হলো আমাদের যে প্রিরিকুইজিশন অফ অটোপসি। সো এটা আমাদের দেখা শেষ। নেক্সট আমরা যেটা জানবো ক্রাইটেরিয়া অফ আইডিয়াল মর্চুয়ারিটি। একটা আদর্শ মর্চুয়ারিটিতে কী কী ক্রাইটেরিয়া থাকা লাগবে? এখানে ভালো কুলিং ফ্যাসিলিটিস থাকা লাগবে, গুড ভেন্টিলেশন থাকা লাগবে, ওয়াটার সাপ্লাই থাকা লাগবে, ড্রেনেজ সিস্টেম থাকা লাগবে, ইনস্ট্রুমেন্ট থাকা লাগবে। আমরা জানি অটোপসি পারফর্ম করার জন্য আমাদের বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট লাগে, ওইগুলোর এনাফ সাপ্লাই থাকতে হবে। নেক্সট হলো গিয়ে মডার্ন ডাইসেকশন টেবল থাকতে হবে এবং ডিসইনফেক্টেন্ট থাকতে হবে। কারণ কোনো কোনো কেসে দেখা যাচ্ছে হয়তো একটা পেশেন্ট আসলো যেটাতে ম্যাকট আছে, ফোকা ধরে গেছে, তখন ওই ক্ষেত্রে আমরা ডিসইনফেক্টেন্ট ব্যবহার করবো। আবার একটা ইনফেকশিয়াস ডিজিজের ক্ষেত্রে একটা ডেড বডি আসলো, ওইটার ক্ষেত্রে আমাদেরকে ডিসইনফেক্টেন্ট ব্যবহার করতে হবে। সো দিস আর দ্য ক্রাইটেরিয়া অফ আইডিয়াল মর্চুয়ারিটি। তাহলে আমরা নেক্সট কোশ্চেনটাতে যাই, সেটা হলো এখানে যেটা বললো যে অথরাইজড পার্সন অফ মেডিকো-লিগ্যাল অটোপসি। মেডিকো-লিগ্যাল অটোপসি কারা করতে পারবে? অথরাইজড পার্সন কারা? সো মেডিকো-লিগ্যাল অটোপসি করার জন্য অথরাইজড পার্সন হলো প্রফেসর অর লেকচারার অফ ফরেনসিক মেডিসিন। নেক্সট হলো সিভিল সার্জন। আর লাস্ট যেটা সেটা হলো আরএমও অথবা রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার আন্ডার সুপারভিশন অফ দ্য সিভিল সার্জন। সো দিস আর দ্য অথরাইজড পার্সন অফ মেডিকো-লিগ্যাল অটোপসি। নেক্সট যদি আমরা দেখি এখানে আমাদের নেক্সট যে কোশ্চেন সেটা হলো কন্ডিশন অফ রিফিউজিং মেডিকো-লিগ্যাল অটোপসি। এখন আমি একজন ডাক্তার হিসেবে কোন কোন কেসে আমি একটা অটোপসি করা আমি চাইলে পুলিশকে না করে দিতে পারবো, অথবা ম্যাজিস্ট্রেটকে আমি না করে দিতে পারবো। সো এটা হলো অ্যাবসেন্স অফ ইনসাফিসিয়েন্ট ইনকোয়েস্ট রিপোর্ট, চালান অথবা ইনকোয়েস্ট রিপোর্ট যদি না থাকে সেক্ষেত্রে আমার রাইট আছে একজন ডক্টর হিসেবে আমি অটোপসিটা পারফর্ম করবো না, কারণ এই দুটো জিনিস হলো মাস্ট। নেক্সট হলো অ্যাবসেন্স অফ পুলিশ কনস্টেবল টু আইডেন্টিফাই দ্য ডেড বডি। আমাকে যদি কোনো একটা পুলিশ কনস্টেবল এসে ডেড বডিটাকে আইডেন্টিফাই না করে দেয় সেক্ষেত্রে আমি ডেড বডিটাতে হাত দিব না, আমি এখানে কোনো অটোপসি করবো না। আর এখানে যদি ডেথ ফ্রম ইনফেকশিয়াস ডিজিজ দেখা গেল যে পার্সনটাকে অটোপসি করার জন্য আসলো সে প্লেগ, এইডস বা করোনা ভাইরাস এই টাইপের কোনো একটা জিনিসের আক্রান্ত, সো ওই ক্ষেত্রে ইনফেকশিয়াস ডিজিজের ক্ষেত্রে আমি চাইলে এই পেশেন্টটা অটোপসি না করতে পারি, এটার জন্য আমাকে কেউ ফোর্স করতে পারবে না। তাহলে এটা হলো কন্ডিশন অফ রিভিউজিং মেডিকো-লিগ্যাল অটোপসি। নেক্সট আমরা যেটা জানবো কনসেন্ট অফ অটোপসি। অটোপসির জন্য কার কনসেন্ট দরকার? সো এটা আমরা অলরেডি দেখে আসলাম। ক্লিনিক্যাল বা প্যাথোলজিক্যাল অটোপসির জন্য রিলেটিভের কনসেন্ট লাগবে, মেডিকো-লিগ্যাল অটোপসির জন্য রিকুইজিশন ফ্রম পুলিশ লাগবে, আর অ্যানাটমিক্যাল অটোপসির জন্য গভর্নমেন্ট থেকে আমার যে কনসেন্ট চাইতে হবে। সো দিস আর দ্য কনসেন্ট অফ অটোপসি। নেক্সট এখন আমরা যেটা জানবো ইনসিশন অ্যান্ড প্রসিডিউর অফ অটোপসি। তো অটোপসি করার ক্ষেত্রে বা অটোপসি প্রসিডিউরে আমরা কি কি ইনসিশন দিয়ে থাকি সেগুলো সম্পর্কে আমরা মূলত এখানে জানবো। তো এখানে 3 ধরনের ইনসিশন সম্পর্কে আমরা মেইনলি জানবো। এখানে আমরা নেক এবং থোরাক্স, আমরা তো মেইনলি নেক, থোরাক্স এবং অ্যাবডোমেন যে রিজন আছে সেটা নিয়ে কথা বলি। তো এখানে আমরা 3 ধরনের ইনসিশন দিয়ে থাকি, একটা আই শেপ ইনসিশন দিয়ে থাকি, ওয়াই শেপ ইনসিশন দিয়ে থাকি, আর একটা মডিফাইড ওয়াই শেপ ইনসিশন দিয়ে থাকি। তো এগুলো সম্পর্কে আমরা জানবো। তো এর আগে আমরা হেডের ইনসিশনটা সম্পর্কে জেনে নিই। হেডের ইনসিশনটা আমরা কিভাবে দিই? হেডের ক্ষেত্রে আমরা একটা ট্রান্সভার্স ইনসিশন দিই। ট্রান্সভার্স ইনসিশনটা কোথায় দিই? অ্যাক্রস দ্য ভার্টেক্স। আমাদের হেডের যে ভার্টেক্স আছে ভার্টেক্স বরাবর আমরা একটা ট্রান্সভার্স ইনসিশন নিই, এবং এটা কোথা থেকে কোথায় নেওয়া হয়? এটা আমার একটা ম্যাস্টয়েড প্রসেস থেকে আরেকটা ম্যাস্টয়েড প্রসেস পর্যন্ত নেওয়া হয়। আমাদের কানের পিছনে যে বোনসটা আছে সেটা হলো কান বরাবর যে বোনস, টেম্পোরাল বোনের এলিভেটেড পার্টটা হলো ম্যাস্টয়েড প্রসেস। তো এই ম্যাস্টয়েড প্রসেস, একটা ম্যাস্টয়েড প্রসেস থেকে আরেকটা ম্যাস্টয়েড প্রসেস বরাবর আমরা কি করলাম? আমরা এখানে একটা ট্রান্সভার্স ইনসিশন করবো। তো এই জিনিসটাই বলা হলো এখানে হেডের ইনসিশনের ক্ষেত্রে। এবং এটা করার পরবর্তীতে আমরা কি করবো? স্কাল্পটাকে অ্যান্টেরিয়রলি রিফ্লেক্ট করবো এবং তার স্কাল্পটাকে কি করবো? তার ফেসের উপর এনে দিব। তাহলে স্কাল্প ইজ রিফ্লেক্টেড অ্যান্টেরিয়রলি টু দ্য আপ টু দ্য অরবিট, পোস্টেরিয়র টু দ্য এক্সটার্নাল অক্সিপিটাল প্রোট্রুবেরেন্স। সো এই জিনিসটা আমরা দেখে নিলাম। আশা করি এটা আমরা সবাই এতদিনে আমাদের মেডিকেল কলেজগুলোতে অটোপসি দেখানো হয়ে গেছে, এবং অটোপসি পারফর্ম করার ক্ষেত্রে এই যে কীভাবে হেডের ইনসিশনটা দেওয়া হয় এবং কীভাবে স্কাল্পটাকে সরানো হয় এটা আমরা সবাই প্র্যাকটিক্যালি দেখে ফেলছি। তাহলে এটা গেল হেড। নেক্সট আসো এখানে আমরা যেটা সম্পর্কে আলোচনা করবো সেটা হলো নেক, থোরাক্স এবং অ্যাবডোমেন। তো নেক্সট, থোরাক্স এবং অ্যাবডোমেনের জিনিসটা বোঝার জন্য আমরা এখানে একটা ফিগার দেখবো, তাহলে এই জিনিসটা আমাদের জন্য বুঝাই দিয়ে হয়ে যাবে। তাহলে এই যে আমরা ফিগারটা এখানে দেখতে পাচ্ছি, সো এখানে একটা হলো গিয়ে আই শেপ ইনসিশন। আই শেপ ইনসিশনটা কোথায় নেওয়া হয়? আই শেপ ইনসিশনটা আমরা যদি দেখি এটা আমাদের এই যে চিন আছে, চিন থেকে কোথায় নেওয়া হবে? চিন থেকে আমাদের যে সিম্পেসিস পিউবিস আছে সিম্পেসিস পিউবিস পর্যন্ত নেওয়া হবে, এটা হলো আই শেপ।
শেপ। নেক্সট একটা হলো মডিফাইড ওয়াই শেপ ইনসিশন। মডিফাইড ওয়াই শেপ ইনসিশনটা মেনলি মহিলাদের ক্ষেত্রে দেওয়া হয়। এটা কেন দেওয়া হয়? কারণ এটা হলো বডির যে পারপোজটা হলো কসমেটিক, যেন বডিটা বেশি ডিফর্মিটি না হয়ে যায়। সো এক্ষেত্রে কি করা হবে, এক্ষেত্রে যদি আমরা দেখি এটা আমাদের অ্যাক্রোমিয়ান প্রসেস থেকে কি করা হবে, অ্যাক্রোমিয়ান এই যে ক্ল্যাভিকলের অ্যাক্রোমিয়ান প্রসেস থেকে একটা লাইন টেনে পরবর্তীতে আমাদের যে ব্রেস্ট আছে ব্রেস্টের বিলো দ্য ব্রেস্টের যে লাইনটা আছে এটাকে মেনটেন করা হবে। বিলো দ্য ব্রেস্ট যাবে, গিয়ে কোথায় যাবে, আমার এই জিকয়েড প্রসেস যাবে। তাহলে অ্যাক্রোমিয়ান প্রসেস থেকে আনার পরে ব্রেস্টের নিচে দিয়ে আমি যাবো, নট অ্যাবভ দ্য ব্রেস্ট অর ইন দ্য ব্রেস্ট, আমি ব্রেস্টের নিচে দিয়ে যাবো বা ব্রেস্ট লাইন বরাবর যাবো, গিয়ে জিকয়েড প্রসেস যাবো, জিকয়েড প্রসেস থেকে পরবর্তীতে আমরা সিম্পেসিস পিউবিস পর্যন্ত চলে যাবো। সো দিস ইজ ওয়াই শেপ ইনসিশন। আর নেক্সট আরেকটা আছে সেটাকে আমরা বলে থাকি মডিফাইড ওয়াই শেপ ইনসিশন। তো মডিফাইড ওয়াই শেপ ইনসিশনটা আমরা কখন দিই? এটা আমরা যে অ্যাসফিক্সিয়ান বা ফাঁসির যে ফ্যাশনগুলো আছে, যে ডেড বডিটা আসে তাদের ক্ষেত্রে আমরা এটা দিয়ে থাকি, কারণ আমাদের নেকের যে কন্টেন্টগুলো আছে এই মডিফাইড ওয়াই শেপ ইনসিশনটা দিলে নেকের কন্টেন্টগুলো ভালোভাবে দেখা যায়। তো এটার ক্ষেত্রে আমরা কি করি, এখানে একটা আমাদের সুপ্রাস্টার্নাল নস আছে, সুপ্রাস্টার্নাল নস থেকে আমরা কি করবো, এদিক থেকে এসে আমরা একটা স্টার্নাম সুপ্রাস্টার্নাল নস থেকে পরবর্তীতে আমরা এখানে সিম্পেসিস পিউবিস পর্যন্ত চলে যাব। সো এই হলো আমাদের এখানে টোটাল যে 3 ধরনের ইনসিশন দেওয়া হয়, ইনসিশন সম্পর্কে আমরা জেনে নিলাম। কারণ এই হলো আমাদের একটা ওয়াই শেপ ইনসিশন, আর একটা হলো এই হলো আই শেপ ইনসিশন, আর একটা ওয়াই শেপ, আর একটা মডিফাইড ওয়াই শেপ। সো এই হলো আমাদের ইনসিশন নিয়ে কথাবার্তা। তাহলে এটা আমরা দেখে নিলাম। নেক্সট আমরা এখানে যেটা যাবো সেটা হলো প্রসিডিউর অফ অটোপসি। একটা অটোপসি করার জন্য কিভাবে করব, প্রসিডিউরটা কি সেটা নিয়ে এখন আমরা জানবো। তো প্রসিডিউরের জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হলো প্রিরিকুইজিশন অফ দ্য অটোপসি। আমার একটা প্রিরিকুইজিশন লাগবে, পুলিশ হোক ম্যাজিস্ট্রেট হোক আমাকে একটা প্রিরিকুইজিশন দিবে। নেক্সট হলো আমরা এখানে এক্সটার্নাল এক্সামিনেশন করবো। আমি ধরেই কি রুগীটাকে ইনসিশন দিয়ে দিব না, আমরা আগে রুগীটার এক্সটার্নাল ভাবে জিনিসগুলো দেখবো। এক্সটার্নাল ভাবে কি কি আইডেন্টিফিকেশন জিনিস আমরা দেখতে পারি আমরা সেগুলো দেখবো। যেমন আমরা থেকে জেনারেল ডেসক্রিপশন দিব, তার কি কি এজ কি, সেক্স কি, কালার কেমন, রেস, বডি বিল্ড, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জেনে নিব। নেক্সট হলো আমরা তার ক্লথিং সম্পর্কে একটা ডেসক্রিপশন দিব। ধরা যাক আমার কাছে একটা ডেড বডি আসলো যেটার হেড নেই, এখন সে মেল না ফিমেল, ওই ক্ষেত্রে আমাকে যে ক্লথিং আছে ক্লথিংটা অনেক হেল্প করতে পারে। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। নেক্সট হলো এখানে ক্যাডাবারিক স্পাজম বা রিগোর মর্টিক্স এগুলো আছে কিনা, এগুলো থেকে আমরা টাইম সম্পর্কে একটা আইডিয়া পেতে পারি। এছাড়া পুট্রিফিকেশন চেঞ্জ, পুট্রিফিকেশন হয়েছে কিনা ডেড বডিতে, এটা থেকেও আমরা টাইম সম্পর্কে একটা আইডিয়া পেতে পারি। এরপরে কেয়ারফুলি এক্সামিনেশন দ্য সার্ফেস অফ দ্য হোল বডি, হোল বডির আমরা সার্ফেসটা ভালোভাবে চেক করবো। কারণ হয়তো এমন হতে পারে এমন কোনো জায়গায় তাকে ইনজুরি করা হলো যেটা আমরা নর্মালি খালি চোখে দেখা যাচ্ছে না, বাট যখন আমরা কেয়ারফুলি দেখবো, কেয়ারফুলি দেখলে আমরা ওই ইনজুরি জায়গাটাকে আমরা ডিটেক্ট করতে পারবো। এছাড়াও তার কি করতে হবে, বোনস শুড বি এক্সামিন ভেরি কেয়ারফুলি। কারণ হয়তো দেখা গেলো আমি ডেড বডিটাকে এক্সামিন করে ফেললাম, বাট তার একটা বোনস ফ্র্যাকচার হয়ে গেছে, তার একটা বোনস ভেঙে গেছে, এই জিনিসটা আমি অটোপসিতে দেখলাম না। সো এটা আমার একটা মেডিকেল নেগলিজেন্সের মধ্যে পড়ে যাবে। সো এই জিনিসটা করা যাবে না। তাহলে এই জিনিসগুলো আমরা এক্সটার্নাল যে এক্সামিনেশনের ক্ষেত্রে দেখবো। নেক্সট হলো ইন্টারনাল এক্সামিনেশন। ইন্টারনাল এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা কি কি দেখবো, হেডের ক্ষেত্রে আমরা এক্সামিনেশন অফ দ্য ক্রেনিয়াল ক্যাভিটি, ক্রেনিয়াল ক্যাভিটিকে আমরা ভালোভাবে দেখবো। আর হেডের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই কোন কেসগুলোতে, আমরা পয়জনিং এর যে কেসগুলো আছে, পয়জনিং কেস, অ্যালকোহল পয়জনিং, এগুলোর ক্ষেত্রে আমরা হেডটাকে অনেক বেশি প্রায়োরিটি দিই, ক্রেনিয়াল বল যেটা আছে সেটাকে প্রায়োরিটি দিই। তো এটা কেন দিই, কারণ আমাদের এই হেড থেকে আমরা একটা ওডার পাই, এই ওডার বা গন্ধটার কারণে কি হবে, কোন ধরনের পয়জন সে নিছে, এই জিনিসটা আমরা খুব ইজিলি ডিটেক্ট করতে পারবো। সো এটা হেডের ক্ষেত্রে, পয়জনিংয়ের কেসে হেডটা অনেক ইম্পর্টেন্ট। নেক অ্যান্ড থোরাক্স, আমরা জানি নেক অ্যান্ড থোরাক্সটা কার ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট, এটা যে আমাদের অ্যাসফিক্সিয়ান বা ফাঁসি আছে, ফাঁসির কেসগুলোর ক্ষেত্রে নেক অ্যান্ড থোরাক্সটা ইম্পর্টেন্ট। এছাড়া অ্যাবডোমেনের ক্ষেত্রে অ্যাবডোমেনের যে কন্টেন্টগুলো আছে এগুলো পয়জনিং কেসের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আছে। তারপরে ডিসপ্লেসমেন্ট অফ ভিসেরা, এই জিনিসগুলো অ্যাবডোমেনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আর স্পাইন এবং স্পাইনাল কর্ড, স্পাইন এবং স্পাইনাল কর্ডের ক্ষেত্রে আমরা মনে রাখবো আমরা পোস্টেরিয়রলি সবসময় এক্সামিনেশনটা করবো, স্পাইনটা আমরা সবসময় পোস্টেরিয়রলি দেখার চেষ্টা করবো। ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা এখান থেকে জেনে নিলাম। এগুলো আমাদের এখানে যে প্রসিডিউর রিলেটেড টু অটোপসি। সো এটা আমাদের দেখা শেষ। নেক্সট আমরা এখানে জানবো প্রসিডিউর অফ অটোপসি অন এ ডিকম্পোজড বডি। আমার কাছে একটা ডিকম্পোজড বডি আসলো যেটাতে কি হয়ে গেছে, পচন শুরু হয়ে গেছে, তো বা এখানে এগস ম্যামোট পোকা ধরে গেছে, ওই বডিটার ক্ষেত্রে আমরা কি করবো, তো প্রথমে আমরা এগ ম্যামোট যেটা আছে সেটাকে আমরা লাইসোল দ্বারা ক্লিন করে নিব। পরবর্তীতে বডিটাকে ইমার্সের ট্যাঙ্ক উইক অফ দ্য কার্বলিক অ্যাসিড বা লাইসোল দ্বারা ক্লিন করবো। এরপরে গেটিং দ্য ক্লথ অ্যাওয়ে করে দিব, জামা কাপড় ছেড়ে নিব। এছাড়া ওয়েটিং ডে 1 or 2 উইক, আমরা 2 দিন অথবা আমরা কিছুদিন অথবা কয়েক সপ্তাহ অপেক্ষা করবো। কেন অপেক্ষা করবো, যেন আমার যে ম্যাগটগুলো আছে ম্যাগটগুলো কার্বলিক অ্যাসিড দ্বারা সম্পূর্ণ ক্লিন হয়ে যায়। তাহলে এখানে আমি টোটাল কি বললাম, আমরা প্রথমে আমাদের যে কার্বলিক অ্যাসিড আছে আমরা প্রথমে এখানে লাইসোল দ্বারা কি করবো, লাইসোল বা কার্বলিক অ্যাসিড দ্বারা এগ বা ম্যামটগুলোকে কি করবো এখান থেকে আমরা সরিয়ে ফেলবো। নেক্সট আমরা পুরো বডিটাকে কি করবো, লাইসোল দিয়ে ধুয়ে ফেলবো। এরপরে আমরা কয়েকদিন অথবা কয়েক সপ্তাহ ওয়েট করবো, ওয়েট করার পরবর্তীতে আমরা এটার উপর অটোপসি করবো। তো এটা হলো প্রসিডিউর অফ এ ডিকম্পোজ বডি। নেক্সট এখানে আমরা যেটা জানবো যে মেথড অফ ডিসপোজাল অফ এ ডেড বডি, একটা ডেড বডিকে কিভাবে ডিসপোজাল করা যায়। একটা হলো বিউরিয়াল যেটা আমরা নর্মালি করে থাকি, আর একটা হলো ক্রিমেশন বা প্রদাহ, থ্রোয়িং ইন দ্য রিভার, অ্যানাটমিক্যাল ডাইসেকশন। তো এটা আমাদের বাইরেতে ধরতে পারে, এত বেশি ইম্পর্টেন্ট কিছু না। এখন আসো নেক্সট হলো এক্সামিনেশন অফ হার্ট ডিউরিং অটোপসি। একটা অটোপসির ক্ষেত্রে আমরা হার্টটাকে কিভাবে এক্সামিনেশন করবো। তো ফার্স্ট অফ অল আমাদেরকে জানতে হবে যে হার্টের অটোপসিটা আমাদের কোন ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো এটা আমরা জেনে রাখবো আমাদের যে
ডিজিটালিস বা ডিজিটক্সিন পয়জনিংয়ের ক্ষেত্রে আমাদের হার্টের অটোপসিটা অনেক ইম্পর্টেন্ট। তো হার্টের অটোপসিটা কেন করা হয়, এখান থেকে আমাদের একটা কোশ্চেনই ধরা হয় যে হার্টের অটোপসিটা কীভাবে পারফর্ম করা হয়। তো হার্টের অটোপসিটা পারফর্ম করা হয় ইনফ্লো টু আউটফ্লো টেকনিক। কীভাবে করা হয়? ইনফ্লো টু আউটফ্লো। সো এটা যদি আমি একটু লিখি, দেখো এটা হলো আমাদের একটা হার্টের কয়টা চেম্বার? 4টা চেম্বার। রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। এখান দিয়ে কি আসবে? এখান দিয়ে আসবে আমাদের যে ভেইনগুলো আছে এগুলো আসবে। এখান থেকে আমার পালমোনারি যে পালমোনারি আর্টারি বের হবে বা পালমোনারি ট্রাঙ্ক বের হলো। আর এদিক থেকে আমার কে বের হবে? আমি যদি আরেকটা কালার নিই, এখান থেকে বের হবে আমার অ্যাওর্টা। সো এখানে আমরা ইনওয়ার্ড থেকে আউটওয়ার্ড যাই। ইনওয়ার্ড টু আউটওয়ার্ড কীভাবে? আমরা প্রথমে এখানে রাইট এট্রিয়ামে আসলাম, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যাব, রাইট ভেন্ট্রিকল থেকে পরবর্তী যেটা কাটবো সেটা হলো পালমোনারি ট্রাঙ্কেট, আমরা একেবারে লাং পর্যন্ত যাব। পরবর্তীতে আমরা এখানে পালমোনারি বেইন হয়ে কোথায় আসবো? রাইট ভেন্ট্রিকলে আসবো, লেফট এট্রিয়ামে আসবো। লেফট এট্রিয়াম থেকে আমরা কোথায় আসবো? লেফট ভেন্ট্রিকলে। লেফট ভেন্ট্রিকল থেকে পরবর্তীতে অ্যাওর্টার মাধ্যমে আমরা চলে যাবো। তাহলে এখানে আমরা এই জিনিসটা লিখে রাখলাম যে ইনফ্লো টু আউটফ্লো টেকনিক। ইনফ্লো টু আউটফ্লো টেকনিকটা কেমন? প্রথমে রাইট এট্রিয়ামটাকে আমরা কাটবো, পরবর্তীতে রাইট ভেন্ট্রিকল, এরপরে পালমোনারি আর্টারিটাকে বা পালমোনারি ট্রাঙ্কটাকে ধরে আমরা লাং পর্যন্ত চলে যাবো। পরবর্তীতে আমরা লেফট এট্রিয়ামে আসবো, এরপরে লেফট ভেন্ট্রিকলে, আর লেফট ভেন্ট্রিকল থেকে আপ টু অ্যাওর্টা পর্যন্ত চলে যাবো। সো দিস ইজ ইনফ্লো টু আউটফ্লো টেকনিক। এটা আমাদের বাইবের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা বাইবেতে প্রায় সময় ধরে থাকে। তো এই জিনিসটা আমরা এখান থেকে জেনে নিলাম। নেক্সট আসো, এখান থেকে আমরা যেটা জানবো সেটা হলো এখানে কিছু টার্ম আছে, থ্রম্বোসিস, এম্বোলিজম, থ্রম্বোএম্বোলিজম। তো থ্রম্বোসিস জিনিসটা কি? থ্রম্বোসিসটা হলো আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের কোনো একটা প্লেসে, কার্ডিওভাস্কুলার সিস্টেম মানে কি আমাদের যে ব্লাড ভেসেল, সোজা কথা আমরা এখানে চিন্তা করি আমাদের ভেসেলের ভিতরে। আমাদের ভেসেলের ভিতরে যদি কোনো সলিড বা সেমি সলিড মাস ফর্মেশন হয় তখন সেটাকে আমরা থ্রম্বাস বলি। আর থ্রম্বোসিসটা কি? থ্রম্বোসিসটা হলো, এটা হলো আমার কি হলো প্রসেস অফ ফর্মেশন থ্রম্বাস। থ্রম্বোসিসটা হলো থ্রম্বাস তৈরি হওয়ার যে প্রসেস, সেটাকে আমরা থ্রম্বোসিস বলি। নেক্সট আসো অ্যাম্বুলাস। অ্যাম্বুলাসটা কি? অ্যাম্বুলাসটা হলো আমার সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাসিয়াস হতে পারে। এটা আমার যে জায়গাতে তৈরি হয়েছিল, ধরা যাক এটা হলো আমার ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলের এখানে একটা অ্যাম্বুলাস ফর্মেশন হয়েছে, এটা একটা থ্রম্বাস ছিল। এই থ্রম্বাস না, এটা আমি অ্যাম্বুলাসই বললাম। এটা কেমন হতে পারে? থ্রম্বাসের ক্ষেত্রে আমরা দেখলাম এটা সলিড বা সেমি সলিড হবে, বাট অ্যাম্বুলাসটা আমার কি হতে পারে? সেমি সলিড ছাড়াও লিকুইড এবং গ্যাসিয়াস হতে পারে। এটা একটা বিশাল ডিফারেন্স। তো এটা কি হলো? পরবর্তীতে ব্লাড ফ্লো এর সাথে এটা মুভ করে ফেললো। এই যে মুভ করে ফেললো, এটাই হলো আমার অ্যাম্বুলাস। আর থ্রম্বো অ্যাম্বোলিজমটা কি হবে? তাহলে অ্যাম্বুলাস কি করে? অ্যাম্বুলাস মুভ করে, থ্রম্বাস কিন্তু মুভ করে না। বাট এখন ধরা যাক এটা হলো আমার একটা থ্রম্বাস, যেটা কেমন? এটাও সলিড। এখন ব্লাড ফ্লো এর সাথে থ্রম্বাসটা আমার মুভ করে ফেললো। যখন আমার এই থ্রম্বাসটা ব্লাড ফ্লোর সাথে মুভ করার কথা না, বাট সে যখন মুভ করে ফেলবে তখন এটাকে আমরা বলবো থ্রম্বো এম্বোলিজম। তাহলে এখানে আমরা দেখলাম থ্রম্বাস, অ্যাম্বুলাস এবং থ্রম্বো এম্বোলিজম। আমি যদি আবার একটু বলি, থ্রম্বাসটা কি? আমার ব্লাড ভেসেলের ভিতরে কোনো একটা সলিড বা সেমি সলিড জিনিস তৈরি হলো যেটা ওই জায়গায় ফিক্স আছে, এটা হলো থ্রম্বাস। অ্যাম্বুলাসটা কি? আমার এই যে ব্লাড ভেসেলের ভিতরে ওইখানে থ্রম্বাসের ক্ষেত্রে ছিল সেমি সলিড, বাট এখানে সেমি সলিডের কোনো ব্যাপার না, এটা লিকুইড হতে পারে, গ্যাসিয়াস হতে পারে, এবং এটা যে জায়গায় তৈরি হবে সেখান থেকে অন্য জায়গায় চলে যাবে, সেটা মুভ করবে। মুভ করলে সেটা হলো অ্যাম্বোলিজম। আর আমার থ্রম্বাস যদি কোনো কারণে মুভ করে তখন এটাকে আমরা বলি থ্রম্বো অ্যাম্বোলিজম। সো আশা করি এই টার্মগুলো আমাদের কাছে ক্লিয়ার, এগুলো আমার ভাইবার জন্য ইম্পর্টেন্ট। নেক্সট আসো, এখানে আমরা যেটা দেখবো সেটা হলো প্রিজার্ভেশন অফ দ্য ভিসেরা। আমরা আমাদের যে অটোপসি আছে, অটোপসি করার ক্ষেত্রে, অটোপসি করার সময় আমরা কি কি ভিসেরাকে মূলত প্রিজার্ভ করে থাকি। তো প্রিজার্ভেশন অফ দ্য ভিসেরা যদি আমরা পড়তে যাই, প্রথমে আমরা জানতে হবে কজ অফ প্রিজার্ভেশন, কেন আমাকে প্রিজার্ভেশন করতে হবে। আমরা ওই কেসের ক্ষেত্রে প্রিজার্ভ, যেমন একটা পেশেন্ট যদি আমার কাছে আসে পয়জনাস কেস, তার ক্ষেত্রে আমরা তার স্টোমাক ছাড়া অন্যান্য ভিসেরাগুলো কি করা, প্রিজার্ভ করা আমার একটা মেইন টার্গেট থাকে। সো এটা আমাদেরকে মাস্ট বি করতে হবে। নেক্সট হতে পারে কি, আমার কজ অফ দ্য ডেথ নট ফাউন্ড আফটার অটোপসি। অটোপসির পরে যদি তার আমরা অটোপসি কমপ্লিট করে ফেলাম বাট তার কোনো কজ অফ দ্য ডেথ পেলাম না, ওই ক্ষেত্রে আমার যে ভিসেরা আছে, ভিসেরাটাকে আমরা এক্সামিনেশন করলে হয়তো কোনো একটা ক্লু পেতে পারি। এছাড়া ডেথ ডিউ টু বার্ন, ওই ক্ষেত্রে আমার ভিসেরাকে প্রিজার্ভেশন করতে হবে। অ্যাডভান্স ডিকম্পোজিশনের ডেথগুলোর ক্ষেত্রে ভিসেরা প্রিজার্ভেশন করতে হবে। সো এটা হলো কজ। এখন হলো কি কি অর্গান প্রিজার্ভ করা হয়, এটাই হলো আমার এখান থেকে মেইন ইম্পর্টেন্ট। তো কি কি অর্গান এখানে প্রিজার্ভ করা হয়, তো কি কি অর্গান প্রিজার্ভ করা হয় এটা আমরা একটা ট্রিক দ্বারা মনে রাখবো, সেটা হলো ব্লাডি সিল্ক। আমরা এটা যেটা দ্বারা মনে রাখবো এটা হলো ব্লাডি সিল্ক। ব্লাডি সিল্ক দ্বারা কীভাবে মনে রাখা যায়? দেখো, ব্লাডিতে হলো ব্লাড, এস হলো স্মল ইন্টেস্টাইন, এস আইতে হলো স্মল ইন্টেস্টাইন, এল এ হলো লিভার, কেতে হলো কিডনি। আমরা দেখি আমাদের এখানে সরি, এস এ হলো স্টোমাক, আইতে হলো ইন্টেস্টাইন, আইতে ইন্টেস্টাইন, এল এ লিভার, কেতে কিডনি। তাহলে ব্লাডি সিল্ক। প্রথমে আমরা যেটা দেখবো ব্লাড, কতটুকু ব্লাড আমরা কালেক্ট করে নিব, আমরা এখানে 30 ml ব্লাড কালেক্ট করে নিব। ব্লাডের সাথে সাথে আমরা ইউরিন নিব, কতটুকু? 30 ml। নেক্সট আসো স্টোমাক, হোল স্টোমাক, পুরোটা স্টোমাক নিতে হবে। কার সাথে? তার সাথে আমাদের কন্টেন্ট নিতে হবে। যদি এখন স্টোমাকটা এমটি পাই, আমি অটোপসি করার পর দেখলাম স্টোমাকটা এমটি, সেক্ষেত্রে আমাদের স্টোমাকের যে ওয়াল আছে ওয়ালটাকে আমরা প্রিজার্ভ করবো। এছাড়া আমরা কি করবো? স্মল ইন্টেস্টাইনের আপার পার্টটাকে প্রিজার্ভ করবো। লিভার প্রিজার্ভ করবো কতটুকু? এখানে 200 থেকে 300 গ্রাম বলা আছে, বাট অনেক জায়গায় 500 গ্রামও বলা আছে। তো পরীক্ষা আসলে আমরা 500 গ্রাম বললেও হবে। নেক্সট আসো কিডনি। কিডনির ক্ষেত্রে আমরা বোথ কিডনি
লঙ্গিটিউডিনাল কি করতে হবে, লঙ্গিটিউডিনাল হাফটাকে আমাদের প্রিজার্ভ করতে হবে। কেন লঙ্গিটিউডিনাল বোথ কিডনি কালেক্ট করতে হবে, কারণ আমার একটা কিডনি হয়তো কোনো কারণে ডিসফাংশন থাকতে পারে। সো একটা কিডনি যদি ডিসফাংশন হয় ওই ক্ষেত্রে আমাদেরকে বোথ কিডনি কানেকশন করে নিলে একটাকে ডিসফাংশন পেলেও আমরা আরেকটাকে কি পাবো, ফাংশনহীন পাবো, কারণ একসাথে দুইটা কিডনি তো ডিসফাংশন হতে পারে না, হলে তো মানুষটা কি হতো, মারা যেত। সো এগুলো হলো আমার অর্গান প্রিজার্ভ। এখন হলো প্রিজারভেটিভ, এটা আমাদের জন্য আরেকটা হাইলি ইম্পর্টেন্ট টপিক, যেটা রিটার্ন টাইপের দুইটার জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো প্রিজারভেটিভ। প্রিজারভেটিভের জন্য আমরা কি ব্যবহার করে থাকি, তো এখান থেকে আমরা একটা কথা মাস্ট জেনে রাখবো, যেটা আমাদের বাইরে তো অনেক সময় জিজ্ঞেস করা হবে যে বিসেরার ক্ষেত্রে কি আমরা ফর্মালডিহাইড ইউজ করবো, তো অ্যান্সার হলো না, বিসেরার ক্ষেত্রে ফর্মালডিহাইড ব্যবহার করতে পারবো না। বিসেরার ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি যেটা ব্যবহার করে থাকি আমাদের দেশে সেটা হলো স্যাচুরেটেড সোডিয়াম ক্লোরাইড বা টেবল সল্টের নর্মাল যে সল্ট আছে সল্টের সলিউশন ব্যবহার করে থাকি। সো এটা হলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। বাট আমাকে যদি জিজ্ঞেস করে বেস্ট কোনটা সবচেয়ে ভালো, সেটা হলো রেক্টিফাইড স্পিরিট। রেক্টিফাইড স্পিরিট হলো সবচেয়ে ভালো, কিন্তু এটা আমরা কমনলি ইউজ করি না। আমাদের যদি মোস্ট কমনলি কোনটা ইউজ করা হয় সেটা হলো স্যাচুরেটেড সোডিয়াম ক্লোরাইড, বা আমাদেরকে প্রিজারভেটিভ হিসেবে জিজ্ঞেস করলে আমরা স্যাচুরেটেড সোডিয়াম ক্লোরাইডই বলবো। ওকে, তাহলে এই জিনিসটা আমরা দেখলাম। নেক্সট এখানে আমাদের কিছু স্পেসিফিক অর্গান আছে, এগুলোকে স্পেশাল কেসের ক্ষেত্রে প্রিজার্ভ করা হয়। যেমন কি এখানে আমার ব্রেনটা কোনটা, আমরা বললাম যে আমাদের অ্যালকোহল যে পয়জন আছে সেটার ক্ষেত্রে আমরা প্রিজার্ভ করে থাকি। এছাড়াও দেখো এখানে আমরা যেটা জানবো সেটা হলো আমাদের ব্লাডকে প্রিজার্ভ করতে আমরা কি ব্যবহার করে থাকি, আমরা পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করবো, পাশাপাশি সোডিয়াম আর পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করবো। ওকে, পটাশিয়াম ক্লোরাইডটাই হলো আমরা মেইনলি ব্যবহার করে থাকি ব্লাডের জন্য, পটাশিয়াম ক্লোরাইড। ইউরিনের জন্য আমরা কি ব্যবহার করে থাকি, ইউরিনের জন্য আমরা থাইমল ব্যবহার করে থাকি। তাহলে এখানে ব্যবহার করে আমরা পটাশিয়াম ক্লোরাইড, এখানে ব্যবহার করে থাকি আমরা থাইমল। এই জিনিসগুলো আমরা এখানে জানলাম। আর হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনের জন্য 10% নর্মাল নিউট্রাল যে ফরমালিন আছে সেখানে প্রিজার্ভ করা, অথবা 95% অ্যালকোহলে আমরা যে বিসারাগুলো আছে সেগুলো রিজার্ভ করে থাকি। সো এগুলো হলো আমাদের এখান থেকে যে জিনিসগুলো জানার আছে সেগুলো আমরা দেখে নিলাম। এখন হলো রেক্টিফাইড স্পিরিটের প্রিজারভেটিভ ইন কেস অফ অ্যালকালি অর অ্যাসিড পয়জনিং এর ক্ষেত্রে আমরা রেক্টিফাইড স্পিরিটটাকে ব্যবহার করে থাকি। সো এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখে নিলাম যে আমরা এখানে কোন ক্ষেত্রে আমরা প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করবো, এবং এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। নেক্সট আসো, আমরা এটা যখন দেখা শেষ হয়ে গেছে, আমরা এখন একটা অটোপসি রিপোর্টে কি কি জিনিস থাকবে সেটা সম্পর্কে জানবো। তো আমাদের একটা অটোপসি রিপোর্টে 3টা পার্ট থাকে। এখানে কি থাকে, একটা প্রিয়াম্বল থাকে, একটা বডি অফ দ্য রিপোর্ট থাকে, এবং একটা কনক্লুশন উইথ সিগনেচার থাকে। প্রিয়াম্বলে কি থাকে, এখানে অথরিটি অর্ডারিং দ্য এক্সামিনেশন, কে আমাকে এক্সামিনেশনটা করার অর্ডার দিচ্ছে সেটা থাকবে, বডিটা কখন আসলো সেটা থাকবে, আসার টাইম এবং ডেট প্লেস এগুলো সম্পর্কে জানা লেখা থাকবে, রোগীর যে পার্টিকুলার্স আছে সেগুলো সম্পর্কে থাকবে, পুলিশের যে পার্টিকুলার্স আছে সেগুলো জানা থাকবে। সো এগুলো প্রিয়াম্বলে থাকবে। নেক্সট হলো বডি অফ দ্য রিপোর্টে আমরা কমপ্লিট ডিসক্রিপশন দিব এক্সটার্নাল এবং ইন্টারনাল যে এক্সামিনেশন করছি সেগুলো সম্পর্কে, এখানে তার কি কি ওনস পাওয়া গেছে বা কি কি ডিফর্মিটি পাওয়া গেছে সেগুলো সম্পর্কে লাগবে, অল দ্য পজিটিভ এবং নেগেটিভ ফাইন্ডিং সম্পর্কে আমরা বলবো। সো এটা হলো আমরা মেনলি অটোপসি করে যে জিনিসগুলো পাইছি এগুলো আমরা বডি অফ দ্য রিপোর্টে বলবো। আর নেক্সট হলো কনক্লুশনে আমি আমার মতামতটা জানাতে পারবো, অপিনিয়ন দিতে পারবো যে ডেটটা কেন হয়েছে, এই অপিনিয়নটা আমরা এখানে দিব, এবং এখানে আমার একটা কি থাকবে, সিগনেচার থাকবে। সো এই হলো 3টা পার্ট, এটা আমাদের রিটেন বাইবা দুটাতে ধরে থাকে যে একটা অটোপসি রিপোর্টে কয়টা পার্ট তুমি দেখো। তো এখানে একটা প্রিয়াম্বল থাকবে, একটা বডি অফ দ্য রিপোর্ট থাকবে, একটা কনক্লুশন উইথ সিগনেচার থাকবে। তো এই জিনিসটা আমরা দেখলাম। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য পার্টস অফ এ অটোপসি রিপোর্ট। নেক্সট যদি আমরা যাই, এখানে আমরা যেটা পাবো সেটা হলো নেগেটিভ অটোপসি। আচ্ছা, নেগেটিভ অটোপসি নিয়ে যদি আমি কথা বলি, নেগেটিভ অটোপসিটা হলো এমন একটা অটোপসি যেটা আমি সব ধরনের এক্সামিনেশন করলাম, তার এক্সটার্নাল ইন্টারনাল এক্সামিনেশন করলাম, হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করলাম, রেডিওলজিক্যাল এক্সামিনেশন করলাম, মাইক্রোলজিক্যাল এক্সামিনেশন করলাম, যতভাবে আমার এক্সামিনেশন করা সম্ভব সবভাবে আমি এক্সামিনেশন করছি, করার পরও দেখা গেলো আমি তার কজ অফ দ্য ডেথ বের করতে পারলাম না। তো এই ধরনের যে অটোপসিগুলো, যে সব ধরনের এক্সামিনেশন করার পরেও যেখানে কোনো কজ অফ দ্য ডেথ বের করা যায় না, সেটাকে আমরা বলে থাকি নেগেটিভ অটোপসি। এবং আমরা যে অটোপসিগুলো করে থাকি এখানে 2 to 5% অটোপসি এমন পাওয়া যায় যেগুলোর কোনো কজ আমরা বের করতে পারি না। সেগুলো কেন হতে পারে, এর জন্য মোস্ট কমন যে জিনিসটা, আমরা এটা কজ বের করার জন্য যেটা হয়, আমরা হিস্ট্রিটা ঠিকভাবে নিই না। হিস্ট্রি যদি ঠিকভাবে না থাকে তাহলে হতে পারে, যেমন কোনো একটা পেশেন্ট যদি ব্যাগাল অ্যাটাক করে, যেমন ব্যাগাল ইনহিবিশন থাকে, অথবা এপিলেপসির কারণে মারা যায়, এই দুটো জিনিস আমাদের জন্য ইম্পর্টেন্ট। ব্যাগাল ইনহিবিশন এবং এপিলেপসি এই দুটো কারণে মারা গেলে আমরা তখন সেক্ষেত্রে নেগেটিভ অটোপসি পাবো। সো এটা আমরা দেখে ফেললাম। এরপর আসো ইনএডিকুয়েট এক্সটার্নাল এক্সামিনেশন। আমরা দেখা গেল এক্সটার্নাল এক্সামিনেশন ভালোভাবে করে নিই, কোনো একটা পেশেন্টকে বডির যে কনসিল পার্টগুলো আছে সেগুলোতে তাকে ইনজুর করে মারা হলো। সো আমি যদি ভালোভাবে এক্সামিনেশন না করি তাহলে তো আমি ধরতে পারবো না তাকে কি কারণে মারা হয়েছে। তখন ওই ক্ষেত্রে আমি কি দিব, আমি বলে দিব যে আমার অটোপসি রিপোর্টটা নেগেটিভ আসলো। সো এখানে আমার একটা দায়বদ্ধতা থেকে যায়, আমি সঠিকভাবে এক্সামিনেশন করলাম না। আর এখানে ল্যাক অফ টক্সিকোলজিক্যাল অ্যানালাইসিস এবং ল্যাক অফ ট্রেনিং অফ দ্য ডক্টর। সো দিস আর দ্য কজেস অফ নেগেটিভ অটোপসি। সো এটা আমাদের জন্য একটা ভালো ইম্পর্টেন্ট টপিক, রাইট? তাহলে আমরা এটা দেখে ফেললাম। নেক্সট আমরা এখানে এটা যেটা দেখবো সেটা হলো অবসকিউর অটোপসি। অবসকিউর অটোপসিটা কি হয়, এটাতে আমার কাছে বডিটা নিয়ে আসার সময় বডিটার পর্যাপ্ত পরিমাণ আইডেন্টিফিকেশন ম্যাটেরিয়াল ছিল না, বা পর্যাপ্ত পরিমাণ জিনিস ছিল না যেটা দ্বারা আমি আইডেন্টিফিকেশন করতে পারবো। তো যেহেতু এখানে আমার পর্যাপ্ত পরিমাণ আইডেন্টিফিকেশনের জিনিসপত্র ছিল না, সো এখানে
সরি। সো এখানে আমি কোনো কনক্লুশনে আসতে পারবো না। তাহলে অবসিকিউর অটোপসিটা যদি আমি সোজা কথা বলি, এটাতে কি, এটাতে যদি কোনো কারণে আমার কি হয়, পর্যাপ্ত পরিমাণ জিনিস আমাকে না দিতে পারে, পর্যাপ্ত পরিমাণ এভিডেন্স না থাকার কারণে আমি যদি একটা অটোপসি রিপোর্ট তৈরি না করতে পারি, অটোপসির একটা কনক্লুশনে আমি আসতে না পারি, সেটাকে আমি বলে থাকি অবসিকিউর অটোপসি। তাহলে এই জিনিসটা আমরা দেখে ফেললাম। নেক্সট আসো ভার্চুয়াল অটোপসি। ভার্চুয়াল অটোপসিটা বর্তমানে যে ডেভেলপড কান্ট্রিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে করা হয়, কারণ তারা বডিটাকে কি করে না, কাটাছেড়া করে না। তারা এখানে মেইনলি সিটি স্ক্যান, এমআরআই ইমেজিং, ফটোগ্রাফোমেট্রিক, 3D অপটিক্যাল মেজারিং টেকনিক, এগুলোর মাধ্যমে তারা একটা পেশেন্ট কি কারণে মারা গেল সেটা ডিক্লেয়ার করে দেয়। সো আমাদের দেশে আসলে এটা ওইভাবে অ্যাভেলেবল না, এগুলো মেইনলি ডেভেলপড যে কান্ট্রিগুলো আছে সেগুলোতে করা হয়। এ হলো ভার্চুয়াল অটোপসি নিয়ে কথাবার্তা। এখন আসলে অটোপসি অফ এইডস পেশেন্ট। তো অটোপসি অফ এইডস পেশেন্টের ক্ষেত্রে আমরা যেটা বলে রাখি সেটা হলো, অটোপসি অফ দ্য এইডস পেশেন্টের ক্ষেত্রে একটা ডাক্তার সে কি চাইলে এই কেসটাকে ডিনাই করতে পারবে? অ্যান্সার হলো হ্যাঁ। সে চাইলে, সে যদি বলে যে না আমি এই কেসটা করবো না, তাহলে সে না করতে পারে। এখন অটোপসির ক্ষেত্রে, এইডস পেশেন্টের অটোপসির ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, এইডস পেশেন্ট এবং যে কোনো কন্টাজিয়াস যে ডিজিজগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা মনে রাখবো, এদের ক্ষেত্রে যে অটোপসিটা করা হয় এটা ইনসিটু করা হয়, মানে বডির ভিতরেই বিসেরাগুলো রেখে ওইখান থেকে গিয়ে করা হবে, বিসেরাগুলো বডি থেকে মেইনলি বের করা হয় না। এটা আরও একটা কেসে করা হয় যেটা আমার ভাইবার জন্য ইম্পর্টেন্ট, সেটা হলো ইনফ্যান্টের ক্ষেত্রে। ইনফ্যান্টের ক্ষেত্রে আমরা বিসেরাগুলো বের করে নিই, বডির ভিতরে ইনসিটু ভাবে আমরা কি করি, ডাইসেকশনটা করে ফেলি। তো এই জিনিসটা আমরা এখান থেকে দেখে নিলাম। এখন এখানে আমার কি লাগবে, এখানে আমি কিছু জিনিস মেনটেন করবো, যেহেতু একটা কন্টাজিয়াস ডিজিজ। আমি এখানে ডাবল গ্লাভস পরবো, ফেস মাস্ক পরবো, গামবুট পরবো, গগল পরবো, তারপরে ব্লিচিং পাউডার দ্বারা বডিটাকে কি করে নিব, বডিটাকে আমি সেন্সিটাইজ করে নেবো। সো এগুলো আমরা প্রিন্সিপালগুলো মেনটেন করে নিব, এগুলো আমাদের বাইরেতে ধরবে, রিটেনে আসার মতো এই কোশ্চেনটা না, এটা আমাদের বাইরের জন্য ইম্পর্টেন্ট যে কী প্রিকশন আমরা মেনটেন করবে একটা কন্টাজিয়াস ডিজিজের পেশেন্টকে অটোপসি করার ক্ষেত্রে। এখন আসলে নেক্সট আমরা যেটা জানবো সাইকোলজিক্যাল অটোপসি। তো সাইকোলজিক্যাল অটোপসি কি জিনিস এটা আমি একটু বলি। যদিও এটা নামের মতো অটোপসি আছে, এটা আসলে অটোপসি না, এটা হলো ধরা যাক একটা পেশেন্ট সুইসাইড করছে। তো এই যে সে সুইসাইড করলো, তার সুইসাইড করার কজটা কি, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড সুইসাইড। সো এই যে রিজনটা বের করা, এই রিজনটা বের করার জন্য আমরা কি করলাম, গিয়ে তার রিলেটিভস যারা আছে রিলেটিভসের সাথে আলোচনা করলাম। এই যে রিলেটিভসের সাথে কথাবার্তা বলে তার কজ অফ ডেথ, হোয়াই হি কমিটেড সুইসাইড, এই জিনিসটা যে আমরা বের করলাম, এটাই হলো গিয়ে তার ফিজিওলজিক্যাল অটোপসি। সো এটা হলো নট এ রিয়েল অটোপসি, ইট ইজ অ্যান ইন্টারভিউ অফ ফ্যামিলি মেম্বার। তাহলে এটা হলো আমার ফিজিওলজিক্যাল অটোপসি। এখানে নেক্সট আমরা যেটা জানবো, আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে আমাদের বাইবা রিটার্ন দুইটাতে কোশ্চেন এসে থাকে, এটা হলো এক্সহিউমেশন। সো হোয়াট ইজ এক্সহিউমেশন? এক্সহিউমেশন হলো অথরাইজ ডিগিং আউট অফ অলরেডি বারিড বডি ফ্রম গ্রেভ। একটা মানুষকে কি করা হয়েছে, বাড়ি করা হয়ে গেছে, কবর দিয়ে ফেলা হয়েছে, ওই কবর দেওয়া থেকে আমি তাকে সেকেন্ড টাইম উঠে নিয়ে আসলাম, তাকে আমি উঠে নিয়ে আসলাম, এই যে জিনিসটা করলাম অথরাইজ ডিগিং আউট। অবশ্যই এটা একটা ম্যাজিস্ট্রেটের থাকা সাপেক্ষে আমি করলাম, এই জিনিসটাকে বলা হচ্ছে কি এক্সহিউমেশন। তো এক্সহিউমেশনের অবজেক্টিভ কি, কেন করা হলো? আইডেন্টিফিকেশন অফ ইন্ডিভিজুয়াল। দেখা গেল আমি একটা লোককে কি মনে করলাম, আমার আত্মীয় মনে করে বাড়ি করে ফেললাম, দাফন করে ফেললাম, পরবর্তীতে আমার কনফিউশন তৈরি হলো যে না এটা তো আমার আত্মীয় না, তখন ওই ক্ষেত্রে আমি আইডেন্টিফিকেশনের জন্য কি করতে পারি, এটাকে এক্সহিউমেশন করতে পারি। এরপরে কজ অফ দ্য ডেথ, হয়তো ডাক্তার এক ধরনের কজ অফ দ্য ডেথ বলছিল, পরবর্তীতে বুঝতে গেলে যে না এটা হয়তো ভুল হতে পারে, সেক্ষেত্রে হতে পারে। সেকেন্ড অটোপসি, প্রথম অটোপসি রিপোর্ট যদি কোনো কারণে ভুল আসে সেক্ষেত্রে, বা চ্যালেঞ্জ আসলে সেক্ষেত্রে আমরা সেকেন্ড অটোপসি করার জন্য এক্সহিউমেশন করে থাকি। সো দিস আর দ্য অবজেক্টিভস অফ এক্সহিউমেশন। নাও উই উইল টক অ্যাবাউট প্রসিডিউর অফ এক্সহিউমেশন। সো প্রসিডিউর অফ এক্সহিউমেশনের মধ্যে কি কি আছে, এখানে অথরাইজেশন, একটা কি লাগবে, রিটেন অর্ডার লাগবে, কার থেকে লাগবে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থেকে লাগবে। কার দ্বারা হবে, ডান বাই হুম, ডান বাই হলো আন্ডার দ্য সুপারভিশন অফ মেডিকেল অফিসার, ম্যাজিস্ট্রেট অ্যান্ড এ পুলিশ অফিসার, এদের আন্ডার মধ্যে কি হবে, এক্সিবিশন হবে, এরা উপস্থিত থাকার সাপেক্ষে লাশটাকে কবর থেকে তোলা হবে। নেক্সট হলো এটা ব্রড ডে লাইটে করা হবে, রাতের বেলা করা যাবে না, এবং এটা শুড বি স্টার্টেড ডিউরিং দ্য মর্নিং, যত তাড়াতাড়ি সম্ভব আর্লি মর্নিং এটা শুরু করতে হবে। এবং আমরা মনে রাখবো যে একটা এক্সহিউমেশন কয়েকদিন ধরে চলতে পারে, যে একদিনেই তুলতে হবে এমন কিছু না, কয়েকদিন ধরে হতে পারে। এখান থেকে নেক্সট যেটা জানবো, দ্য গ্রেভ শুড বি আইডেন্টিফাইড দ্য পজিটিভলি। রোগীর যে আত্মীয় স্বজন আছে অথবা যারা লোকটাকে বাড়ি বা কবর দেওয়ার সময় ছিল, তারা ওই যে গ্রেভটা আছে সেটাকে আমাদের কি করে দিবে, আমাকে আইডেন্টিফাই করে দিবে। আর এটা হলো আমরা এটার ক্ষেত্রে মনে রাখবো, যত বেশি মানুষ করা যায়, অ্যাজ মেনি পিপল পসিবল আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করবো। আর রিপোস্টমর্টেম যেটা আছে সেটা আমাকে ভেরি কেয়ারফুল করতে হবে। সো দিস আর দ্য প্রসিডিউর রিগার্ডিং দ্য এক্সহিউমেশন অফ এ পারসন। সো এই জিনিসটা আমরা দেখে নিলাম। নেক্সট আমরা এটা যেটা জানবো সেটা হলো মিউটিলেটেড বডি। আমাদের আজকের এই যে চ্যাপ্টারটা আছে, এটা লাস্ট টপিক, মিউটিলেটেড বডি। মিউটিলেটেড বডিটা কি? মিউটিলেটেড বডি হলো মাঝে মাঝে এমন কিছু লাশ আমাদের কাছে আসতে পারে যেগুলোর বডি একেবারে এক্সটেন্সিভলি ডিসফিগার্ড হয়ে গেছে, এটা ম্যাগট ধরে ফেলছে, বডি কোনোভাবে আসলে বডিটাকে বোঝার উপায় নেই, এটা আসলে মেল ছিল না ফিমেল ছিল, এটার বয়স কত, এই যে কোনো কিছু আমরা বুঝতে পারি না। অথবা দেখা গেল তার একটা লিম্ব নাই, তার একটা বডির যে কোনো একটা অর্গান নাই, তার মাথা আলাদা, এই টাইপের যে বডিগুলো, এগুলোকে আমরা বলে থাকি মিউটিলেটেড বডি। তো মিউটিলেটেড বডি মূলত আমাদের এখানে আলোচনা না, মিউটিলেটেড বডি নিয়ে আমরা আরেকটা চ্যাপ্টার আছে, সেখানে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো, যে ডেথ আফটার চেঞ্জেস আফটার ডেথ, ওইটাতে আমরা মিউটিলেটেড বডি নিয়ে মেইনলি আলোচনা করবো। সো দিস আর দ্য অল থিং রিগার্ডেড মেডিকো লিগ্যাল অটোপসি। আর এই যে মেডিকো লিগ্যাল অটোপসি, এই
টপিকটা আমাদের বাইরের জন্য অনেক ইম্পর্টেন্ট। এটার সাথে আমাদেরকে আমরা প্র্যাকটিক্যালি অটোপসি দেখছি কিনা ওটার সাথে যদি আমাদেরকে কোশ্চেন করা হয়। এছাড়া এক্ষেত্রে আমাদের যে অপিনিয়নগুলো আছে, অপিনিয়নগুলো আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, যে একটা পেশেন্ট আমার কাছে আসলো অ্যাসফিক্সিয়েন্টের ডেথের, তার অটোপসি করার পরে আমি কি অপিনিয়ন দিব। সো অপিনিয়নগুলো আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমার ইচ্ছা আছে আমি অপিনিয়নগুলো নিয়ে আলাদা একটা ভিডিও মেক করব। সো ওই ভিডিওটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর অলরেডি আমার চ্যানেলে কমিউনিটি মেডিসিনের ফরেন্সিক মেডিসিনের উপরে অনেকগুলো টপিকই কভার করা হয়ে গেছে, এবং এই যে ভিডিওগুলো এগুলো আমার চ্যানেলের ফরেন্সিক মেডিসিন যে প্লে লিস্ট আছে সেখানে দিয়ে আছে। আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। আশা করি এখান থেকে উপকৃত হবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে পারেন। এবং এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।